আমি বিজেপির সমর্থকদের বলছি, বিজেপির মধ্যে যারা রয়েছেন, যারা বলেন না যে আমি রাজনীতিটা অত ঠিক বুঝি না কিন্তু মোদিজিকে খুব ভালো লাগে, শুভেন্দু অধিকারীকে ভালো লাগে, বা যারা বিজেপির মধ্যে রয়েছেন যারা বলেন তাহলে এর থেকে ভালোটা কে হতো বলুন তো, অন্তত এখন হিন্দুরা তো বেঁচে আছেন, আমি তাদের বলছি। কি বলছি? ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, বেগুনি, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ ভাপা, মাটন কষা, চিকেন কারি, চাটনি, পাঁপড়, দই, 4 রকমের মিষ্টি। এটা কি? এটা হচ্ছে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের রিইউনিয়নে গিয়েছিলেন সেখানকার চর্বচোষ্য লেজ্জ পেয়েও মেনু। আর এই খাবার খেয়ে বেরিয়ে হাসি হাসি মুখে শতাব্দী রায় বলছেন, আমরা তো সবাই শুভেন্দু অধিকারীর পাশেই রয়েছি, আমরা তো সবাই বিজেপির সাথেই রয়েছি। ও হ্যাঁ, সরি, পানও ছিল। পান চিবোতে চিবোতে হাসি মুখে শতাব্দী রায় এই কথা বলছেন। শতাব্দী রায় যে এলাকার সাংসদ, সেখানকার চন্দ্রনাথ সিনহা, অনুব্রত মণ্ডল, কাজল শেখ তারাও নিজেদের হিসেব সুন্দর করে বুঝে নিয়েছেন। তাই আমি আপনাকে বলছি, কি বলছি আপনার পাতে চিংড়ি মাছের মালাইকারির বড় একটা গলদা চিংড়ির পিস পড়ছে তো? মাটন এখন কত করে যাচ্ছে? নরম তুলতুলে মাটনের পিস একটা পাতে আসছে তো? না মানে বৃহত্তর স্বার্থে আপনাকে এত খাটতে হচ্ছে, আপনি তো দুর্বল হয়ে পড়বেন। আমি তথাগত রায়কে বলছি, আপনার জিভের ধার সকলের জানা, কখন কাকে ধরেন কাকে ছাড়েন কে বা জানে। তা আপনি এখন একবার দেখবেন নাকি এই বয়সে এসে ভাইকে রাজনৈতিকভাবে যদি একটু জড়িয়ে ধরতে পারেন, দেখবেন নাকি? সেটা হলে আবার দয়া করে কেউ একটু কোথাও ডাকবে, কথা বলতে দেবে, সেরকমও কিছু হতে পারে না। মানে আপনার বিরুদ্ধে অনেক উচ্চিংড়ের অনেক রকম কথাবার্তা, অনেক অভিযোগ, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনার নিজের একটা সততা ছিল, একটা স্ট্যান্ড ছিল। নিজের ভাইয়ের বিরুদ্ধেও আপনি কথা বলতে ছেড়ে দেননি রাজনৈতিক মতাদর্শের দিক থেকে। তো সেখানে এখন যা পরিস্থিতি, একটু চেষ্টা করে দেখবেন নাকি যদি টেনে আনা যায়। কারণ এখন যখন আপনাকে এই যে এনসিপিআইতে যে সাংসদরা রয়েছেন, বিজেপিতে গেছেন, সায়নী ঘোষ বিজেপির পাশে এখন রয়েছেন, এই নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে এবং আমতা আমতা করে এখন তথাগত রায়কে বলতে হচ্ছে যে সায়নী ঘোষ, ওর নামে তো আমি কলকাতা পুলিশের রবীন্দ্র সরোবর থানায় একটা নালিশ করেছিলাম, তা সেই নালিশের কি গতি হয়েছে তা আমি জানি না। তারপর দেখলাম সায়নী এমপি হয়ে গেছে, আমাদের দল থেকে নিশ্চয়ই নয়, তৃণমূল করেছে। আর কাকলি ঘোষ দস্তিদার, সে তো খুব ভালো রান্না করে, এটা আমি বলতে পারি। তো আপনি তাহলে এক কাজ করুন, সায়নী ঘোষের সঙ্গে আপনি বরং রিল বানান, বাদল বরসা বিজলি সাवन কো পানি। উনি সংসদে দাঁড়িয়ে বানাচ্ছেন, আপনি এখন কোনো পদে নেই, দেখুন এটাই যদি করা যায়। বা কাকলি যদি দলে নেয়, এত ভালো রান্না টান্না উনি করেন, কলাটা মূলোটা যদি দেয় না, মানে আমি এটা একেবারেই বলছি না যে আপনি খেতে পান না, কিন্তু যখন তথাগত রায়ের মুখ থেকে শোনা যায় এই কথা যে এই তৃণমূল কংগ্রেসের একমাত্র আদর্শ ছিল টাকা পয়সা খাবলানো, এখন ওদের টাকা পয়সা খাবলানো বন্ধ হয়ে গেছে, তাই ওরা এনসিপিআইতে ঢুকেছে। আর এনসিপিআই দিয়ে এখন বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, পুরোটাই শুধুমাত্র নিজেদের স্বার্থে। আমি মনে করি যতদিন ওদের বাইরে রেখে দেওয়া যায় ততই ভালো। বিজেপির যা আদর্শ, সেখানে এদের সঙ্গে নৈকট্য হওয়ার তো কোনো জায়গা নেই, কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে কি বাধ্যবাধকতা দেখবেন, কি সিদ্ধান্ত নেবেন, সেটা আমি জানি না। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যতদিন এদের বাইরে রেখে দেওয়া যায় ততই ভালো। এই রকম কথা যখন তথাগত রায়ের মুখে শোনা যায়, তখন তো মনে হয় আপনার পরিস্থিতি তার মানে বিজেপির বুথ লেভেলের কর্মীর থেকেও বেশি অসহায়। তো তাদের তবু একটা জায়গা রয়েছে কমসে কম কাজের, আর আপনি তো, যদিও আপনাকে অতদূর যেতেও হবে না, তসলিমা নাসরিনের অনুষ্ঠানে গিয়েছিলেন তো। আচ্ছা, সেখানে নুসরাত জাহান কি করছিলেন? তিনি কোথাকার সাংসদ ছিলেন? বসিরহাটের। সন্দেশখালীর ঘটনা, সেখানে কি হয়েছে সেটা আপনি, বিজেপির লোকজন সবাই সব ভুলে গেছেন? আপনাদের বিধায়ক রেখা পাত্রকে প্রশ্ন করে দেখুন, তিনি খানিকটা মনে করিয়ে দিতে পারেন। পিঠে শেখ শাহজাহান, নুসরাত জাহান সাংসদ হিসেবে সেই সময় কি ভূমিকা পালন করেছিলেন, নুসরাত জাহানকে কে জিতিয়েছিলেন, এই সমস্ত কিছুই যদি ভুলে যান, সবই যদি ভুলে যান, তাহলে তো খুবই মুশকিল। তবু ঠিক আছে, এটা তবু কম কষ্টের, আপনার থেকেও বেশি কষ্টে আরো অনেকে রয়েছেন। হ্যাঁ, আমি আমাদের শিল্পমন্ত্রী তাপস রায়ের কথা বলছি। কেমন আছেন? টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস। 3 মাসের শিল্প এলো না ঠিকই, কিন্তু দেখুন 3 মাসের মধ্যেই সুদীপ কিন্তু আবার আপনার কাছাকাছি চলে এসেছে। সেই সুদীপ যে নাকি আপনার সঙ্গে এত খারাপ করেছে, আপনাকে কাঠি করে করে দল থেকে তাড়িয়ে তবে ছেড়েছে, তো সে এখন তো আপনাদেরই লোক। ভালো লাগছে? কিছুদিন আগে রিসেন্টলি আপনি কি যেন বলেছিলেন সুদীপ সম্পর্কে? হ্যাঁ, আপনি বলেছিলেন কে ওর সঙ্গে সম্পর্ক, ব্যাক থু, ওর সঙ্গে আমি সম্পর্ক করব? কোনো দিনও না, কোনো অবস্থাতেই না। কারণ ও আমার সঙ্গে যা করেছে, যে অসভ্যতা, যে নোংরামো, যে ছোট লোকামি করেছে, সেটা আমি কি ভুলে যাব?
দেখুন, আকাশের দিকে তাকিয়ে থুতু ফেললে কোথায় পড়ে জানেন? মানে আপনার এই যে দাপট, এই আস্ফালন, এর তো বিন্দুমাত্র কোনো দাম নেই, 2 পয়সারও নয়। কেন জানেন? কারণ আপনি বলছেন যে আমার এটা দেখে খুব ভালো লাগছে যে এই 80 বছর বয়সে এসেও আমার নেতা, আমার প্রধানমন্ত্রী, আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রীর পেছনে নিজের পদ থেকে সরে না গিয়ে, মানে সাংসদ পদ ছেড়ে না দিয়ে এই 80 বছর বয়সেও এত লোভ ঘুরঘুর করছে, ঘুরঘুর করছে। আবার গাবিয়ে বলে, মানে একেবারে নির্লজ্জ, বেহায়া। এই কথা, এই যে আপনার আস্ফালন, এসব একেবারে ফাঁপা আওয়াজ, এর কোনো দাম নেই। কারণ সুদীপ এখন উচ্চজাত, তিনি এখন সাংসদ, তিনি আপনার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পাশে বসেন। আর আপনি মশাই শুধুমাত্রই একজন মামুলি বিধায়ক। আপনার মতো 200 জন পড়ে আছেন। ওজন বুঝে ভোজন করুন। দেখুন, এই বয়সে এসে চিংড়ি মাছ আর মাটন একসঙ্গে খেলে পেটের সমস্যা হতে পারে। আমি গাছির বিরিয়ানি কথা বলে মজা নেওয়ার চেষ্টা করছি না। এই রাজনৈতিক মজা এর আগে বহুবার দেখা গেছে। বিজেপির সমর্থক স্তাবকরা হয়তো প্রথমবার দেখছেন। আপনাদের যে সেরেলাক খাওয়ানো হয়েছে, সেই সমস্ত স্তাবকদের হাত দিয়ে যাদের ভিটেমাটি চাটি হতে 2 দিন সময় লাগবে না যা চলছে। তাই সত্যিটা একটু আপনাদের সামনে রাখা দরকার। এবং এই সত্যি কথাটা কে বলেছেন জানেন? আপনাদেরই হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী দিল্লির মাটিতে দাঁড়িয়ে বলেছেন। তিনি হাতের কর দেখিয়ে গুনে বলেছেন, ছবি দিলে 1 2 3 4 করে গুনে নেবেন কজন আছে, দরকার হলে আরো সাংসদ পাওয়া যাবে। ये तो सिर्फ झांकी है, अभी और कुछ बाकी है। আরো ভেঙে বলবো, এনসিপিআই এর সঙ্গে যে বৈঠক ছিল সেখানকার কথা যখন জিজ্ঞেস করা হয় শুভেন্দু অধিকারীকে, সেখানে তিনি বলেন যে দরকার হলে আরো আমরা বিষয়গুলোকে দেখব, এখানে এখন আমাদের বৈঠক হয়েছে। কিন্তু এই বৈঠকে কি সবাই উপস্থিত ছিলেন? সেই প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী তখন উত্তর দেন একদম হাসি হাসি মুখে যে ছবি তো দেবে কেউ না কেউ। এবং তারপরে হাতের কর গুনে তিনি বলেন, ছবি দিলে দেখে নেবেন, 1 2 3 4 করে গুনে দেখে নেবেন সবাই ছিল কিনা। এটা তো সবে শুরু, এরপরে আরো অনেক কিছু আছে। দরকার হলে আরো সাংসদ পাওয়া যাবে, দরকার হলে মহুয়া মৈত্রকেও নিয়ে নেবেন এনসিপিআইতে, বিজেপির পাশে মহুয়া মৈত্রকেও বসিয়ে দেবেন, কি আর এসে যায়, তাই না? মানে বৃহত্তর স্বার্থেই তো সবটা দরকার। সেভাবে দেখতে গেলে তো অভিষেক ব্যানার্জিকেও নিয়ে চলে আসা যায়, তাই না? অভিষেক ব্যানার্জি যদি চলে আসেন, শিরোনামটা কি হবে বলে আপনার মনে হয় বলুন তো? মমতাকে ছেড়ে শুভেন্দুর কোলে অভিষেক। মানে আফটার অল মমতা ব্যানার্জি তো বলে গিয়েছিলেন যে আমার পরে শুভেন্দু আর অভিষেক। বৃহত্তর স্বার্থে এরকমটাও যদি হয়, তাহলেও আপনি কিন্তু একদম রাগ করবেন না, কারণ বৃহত্তর স্বার্থ তো মেনে নিতেই হবে। মহামহিম বলেছিলেন সব দল থাকবে, খালি তৃণমূল কংগ্রেসের নাম নিশান রাখতে দেব না। 2011 থেকে এমএলএ ভেঙেছেন তো আপনারা, আপনাদের যে কটা জিতে এসেছে আমিও দেখব কটা আপনাদের থাকে। এই কথা যখন উনি বলেছিলেন তখন আপনি মনে করেছিলেন বিষয়টা এরকম যে তৃণমূল কংগ্রেসের নাম নিশান রাখতে দেব না, কটা এমএলএ থাকে দেখব। এর মানেটা হচ্ছে তৃণমূলের লোকজন এতদিন যা যা দুর্নীতি অপরাধ করেছেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক তারা এতদিন যা যা টাকা পয়সা নয় ছয় দুর্নীতি চুরি ডাকাতি যা করেছেন, এইবার সেই সমস্ত কিছুর বিচার নেবেন শুভেন্দু অধিকারী। এইবার তিনি তার বদলা নেবেন, এইবারে বিচার হবে, তিনি হুলিয়া জারি করে দেবেন, হ্যান করবেন ত্যান করবেন। এই জন্যেই আপনি এগোতে পারছিলেন না। আসলে বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নাম নিশান রাখবো না, এই কথাটার মানেটা কি? এটা কি করে সম্ভব? এভাবেই সম্ভব যে তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক সাংসদরা রয়েছে তাদেরকে বলা হবে তুমি আমাদের কাছে চলে এসো। আরে বাবা, কি তৃণমূল, কিসের তৃণমূল, ওসব ছাড়ো, তুমি আমাদের কাছে এসো, আমাদের পাশে বসো, আমরা একসঙ্গে সবকিছু করব। এবং এর পরের কথাটা, 2011 থেকে আপনি এমএলএ ভেঙেছেন, এরপর আপনাদের যে কটা জিতে এসেছে তার মধ্যে কটা থাকে আমিও দেখব। এর মানেটা হচ্ছে 2011 থেকে আপনি করেছেন, এবার 2026 থেকে আমি ভাঙতে শুরু করব। আমি যদি একবার ভাঙতে শুরু করি তাহলে তোরা পারবি? আমি শুরু করলে তোরা দাঁড়াতে পারবি নাকি? পারবি? আপনাদের যে কটা জিতে এসেছে কজন থাকে আমিও দেখব। এই দেখব মানে দেখে নেব, শাস্তি দেব তা নয়। এই দেখব মানে হচ্ছে এদেরকে আমি দেখব, আমি এদের নতুন গার্জেন হয়ে যাব। সেদিক থেকে দেখতে গেলে এই অঙ্কের হিসেবে শুভেন্দু অধিকারীর তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সমস্যা নেই। তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক দুর্নীতি অপরাধ এসবের সঙ্গেও কোনো অসুবিধা নেই। অসুবিধা আপনার, আপনি কাঁদছেন কেন? আপনি মুভ অন করুন। দেখুন, এখানে গোটা বিষয়টা খুব সরু একটা সুতোর উপরে ঝুলে রয়েছে, আর সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতীক ফেসলা। এই প্রতীকটা কালীঘাটের তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবে কি না। যদি এই প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যায়, কোষাগার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে যায়, তাহলে কিন্তু এই এনসিপিআই এর সাংসদদের কাছে আর কোনো উপায় পড়ে থাকবে না সরাসরি বিজেপির সঙ্গে মিশে যাওয়া ছাড়া, এবং বিজেপির কাছেও অন্য কোনো উপায় পড়ে থাকবে না ডিরেক্টলি এদেরকে বিজেপির মধ্যে নিয়ে নেওয়া ছাড়া। আর এই জিনিসটা শুধুমাত্র লোকসভা নয়, বিধানসভাতেও হবে। এবং সেটা যদি হয়
তখন কি হবে এই জায়গাটার কথা একবার আপনি ভাবুন। আর এই প্রশ্নটা করার জন্য, এইটা ভাবার জন্য আপনাকে অন্য কিচ্ছু হতে হবে না, বাম সমর্থক, তৃণমূল সমর্থক, কংগ্রেস সমর্থক কিচ্ছু হতে হবে না, কোনো বিরোধী হতে হবে না। আপনার যদি শুধু বিজেপিকে ভালো লাগে, বিজেপির জন্য ভালো লাগে যদি হয়, তাহলেই, এবং আপনার শিরদাঁড়াটা যদি এখনো সোজা থাকে, তাহলে শুধু সেই দিনটার কথা ভাবুন এবং সেই প্রশ্নটা করুন যে তখন কি হবে। এবং দ্বিতীয় কথা, খুব ফান্ডামেন্টাল একটা বিষয়, তৃণমূলের হুব্বারা যদি বিজেপিতে চলে আসে তাহলে তাদের পারিষদবর্গও আসবে, আর পারিষদেরা আসলে তাদের টাকা পয়সার দরকার হবে, তাদের টাকা পয়সা রোজগারের পথ খোলা রাখতে হবে। আর তৃণমূল থেকে বিজেপিতে আসার পরে এই পারিষদবর্গদের যদি টাকা পয়সার পথ খোলা থাকে, তখন বিজেপির লোকজনও বলবেন আমাদেরও উপার্জন করতে দিতে হবে, আমরাও টাকা কামাবো। তাহলে সেই পথও আপনাকে খুলতে হবে, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে, সেখানেও আপনাকে নামতে হবে। দেখুন, দল বদল হলেই তোলাবাজি বন্ধ হয়ে যায় এরকমটা কখনোই হয় না। সবটাই ডিপেন্ড করে মুখের উপরে যে কাকে দিচ্ছেন, কতটা দিচ্ছেন। কেউ এটা আশাও করেননি যে তোলাবাজি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। হয়তো অনেকে এটা আশা করেছিলেন, ভেবেছিলেন যে রেটটা একই থাকবে, এই এত দাপট যেটা সেটা একটু কমবে, রেটটা একই থাকবে, বেনিফিট হয়তো আরেকটু বেশি পাওয়া যাবে। তার বদলে যেটা তৈরি হতে চলেছে সেটা হচ্ছে দুটো মুখ, এবং দুটো মুখকেই আপনাকে খাওয়াতে হবে। মুখ যখন দুটো, তখন ঠুসতে তো হবেই। দেখুন, একটা কথা আছে না, সেদিক থেকে দেখতে গেলে বিষয়টা হলো ওই সাপও মরলো লাঠিও ভাঙলো না, এর ঠিক উল্টোটা হলো, সাপও বেঁচে রইলো, লাঠিটাও ভেঙে দেওয়া হলো। এরপর কি হবে? এরপর আবার কি? ডিরেক্ট দংশন। আর কি? আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।